হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়ো এলিভেট। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা কিন্তু জিএনএম এর ক্লাস 9-এর যে সেকেন্ড চ্যাপ্টার জীব সংগঠনের স্তর, সেই চ্যাপ্টারটার সমস্ত রকম ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আলোচনা করব। ঠিক আছে, যে এমসিকিউগুলো মোটামুটি আসা সম্ভব সেই এমসিকিউগুলো কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা এমসিকিউগুলো আলোচনা করি। এটা হচ্ছে ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার, ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টারের এমসিকিউগুলো আলোচনা করছি। চলো, আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন, উদ্ভিদ কোষপ্রাচীরের মধ্যে ল্যামেলা গঠন করে কে? ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, এবি উভয় এবং কোনোটি নয়। তাহলে মধ্য ল্যামেলা মানে কি? মধ্য ল্যামেলা মানে যদি এইটা একটা উদ্ভিদ কোষ হয়, এইটা একটা উদ্ভিদ কোষ হয়, তাহলে এর পাশেও আর একটা উদ্ভিদ কোষ থাকে, তাই তো? তাহলে এই দুটো উদ্ভিদ কোষের মাঝের যে জায়গাটা, এইখানে হচ্ছে মধ্য ল্যামেলা তৈরি করে। তাহলে তোমরা ট্রাই করো। তাহলে কে তৈরি করছে মধ্য ল্যামেলা? ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, এবি উভয়ই কোনোটি নয়। তাহলে এই মধ্য ল্যামেলা কিন্তু তৈরি করে ক্যালসিয়াম ক্যালসিয়াম প্লাস ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম, এই দুটোই তৈরি করে। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ ও বি উভয়ই। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ ও বি উভয়ই, মানে সি নম্বরটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যায়, প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী কোন অঙ্গাণু? তার মানে আমাদের কোষের কোন অঙ্গাণুটা প্রোটিন সংশ্লেষ করে? 1 নম্বর অপশন রাইবোজোম, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া এবং লাইসোজোম। লাইসোজোমকে সুইসাইড গ্ল্যান্ড বলা হয়। সুইসাইড গ্ল্যান্ড বলা হয়, সুইসাইড। আচ্ছা, আর কি বলা হচ্ছে? মাইটোকন্ড্রিয়াকে কি বলা হচ্ছে? মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। সেন্ট্রোজোম কি করে? কোষ বিভাজনে সাহায্য করে। সেন্ট্রোজোম কি করে? কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজনে সাহায্য করে, জোনে হেল্প করে, হেল্প করে। আমাদের বাকি থাকলো গিয়ে রাইবোজোম, যেটা প্রোটিন সিনথেসিস করে, প্রোটিন সিনথেসিস করে, মানে প্রোটিন তৈরি করে। তাই জন্য একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? দেখো এখানে বলছে প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী। তাহলে প্রোটিন সংশ্লেষের জন্য দায়ীকে এ নম্বরটা রাইবোজোম। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। তারপরে কোশ্চেন চলে যায়, কোষ পর্দায় উপস্থিত প্রধান লিপিডটি হলো ফসফোলিপিড, সালফোলিপিড, ফসফোপ্রোটিন অ্যান্ড মিউকোলিপিড। তাহলে কোষ পর্দার যে তরল মোজাইক মডেল, সেই মডেল হিসাবে আমরা দেখেছিলাম, যে আমাদের কোষ পর্দাটা এরকম দুটো লিপিডের স্তর নিয়ে গঠিত, তাই তো? দুটো লিপিডের স্তর নিয়ে গঠিত, এরকমভাবে। আর সাথে করে কি আছে? এর সাথে করে আছে প্রোটিনগুলো, এইরকমভাবে কিছু প্রোটিন আছে পুরোটা জুড়ে। আবার কিছুটা লিপিড আছে, আবার যদি কিছুটা দেখি তাহলে আবার কিছুটা লিপিড আছে, এরকমভাবে তৈরি হচ্ছে। তাহলে এখানে হচ্ছে লিপিডের দুটো লেয়ার, এল পি এল লেয়ার। তাহলে প্রোটিনগুলো থাকছে, প্রোটিনগুলো হচ্ছে পি। এবার যদি এই লিপিডটা চলে যায়, লিপিডের এরকম একটা মাথা থাকে আর এরকম একটা লেজ থাকে। ঠিক আছে, তাহলে এই মাথাটা, এটা হচ্ছে হেড। হেডটা কিন্তু আমাদের কি হচ্ছে? হাইড্রোফোবিক। হেডটা হচ্ছে আমাদের হাইড্রোফিলিক। ঠিক আছে, আর এই টেলটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক। আর এই লিপিডটা হচ্ছে, এই লিপিডের প্রকারভেদ হচ্ছে, এইটা কিন্তু ফসফোলিপিড। এটা কি লিপিড? ফসফোলিপিড। তাহলে কোষ পর্দায় উপস্থিত প্রধান লিপিডটা কি? ফসফোলিপিড। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এই নম্বরটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেনে চলে যায়, নিচে
কোনটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড? এটা ডিরেক্টলি ক্লাস 9 থেকে তুলে দিছে, বইয়ের থেকে তুলে দিছে। এটা তোমাদের পুরোটা মুখস্থ করতে হবে। যদি এখানে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে? যে সমস্ত ফ্যাটি অ্যাসিড আমাদের জীবদেহে তৈরি হয় না কিন্তু দরকারি। তাহলে যে সমস্ত ফ্যাটি অ্যাসিড আমাদের জীবদেহে তৈরি হয় না, খাদ্যের মাধ্যমে নিতে হয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই সমস্ত ফ্যাটি অ্যাসিডগুলোকে বলে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। তাহলে এখানে যতগুলো আছে, লিনোলেইক অ্যাসিড, তারপর হচ্ছে ট্রিপ্টোফ্যান, লাইসিন, এই সবগুলোই কিন্তু আমাদের অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? ডি নম্বরটা আমাদের সঠিক উত্তর। তারপরে যদি চলে যাই, ডিএনএ ও আরএনএ অণুতে উপস্থিত শর্করাগুলিতে কার্বন পরমাণুর সংখ্যা। ডিএনএ এবং আরএনএতে উপস্থিত শর্করা, তাহলে ডিএনএর যদি গঠন দেখি তাহলে আমরা এইরকম D20 একটা মডেল দেখব। এবার ডিএনএটা যদি তৈরি হয় তাহলে ডিএনএতে ডিঅক্সিরাইবোস শর্করা আছে, ডিঅক্সিরাইবোস শর্করা আছে। আরএনএতে শুধু রাইবোস শর্করা আছে। এই ডিঅক্সিরাইবোস শর্করা বা রাইবোস শর্করা যেটাই হোক না কেন, তার মধ্যে কার্বন থাকে কয়টা? কার্বন থাকে হচ্ছে 5টা। দেখো 5টা পয়েন্টে 5টা কার্বন আছে, ঠিক আছে? তাহলে আরএনএতে কার্বন পরমাণুর সংখ্যা কতগুলো? আরএনএতে কার্বন পরমাণুর সংখ্যা 5টি, তার মানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে চলে যায়, অস্থি ও দাঁত গঠনে সাহায্যকারী ভিটামিনটি হলো, যে ভিটামিন অস্থি মানে হাড় এবং দাঁতকে শক্ত করে সেই ভিটামিনটাকে। ভিটামিন এ, ভিটামিন B12, ভিটামিন ডি অ্যান্ড ভিটামিন সি। তাহলে এক এক করে দেখে নিই। ভিটামিন এ হচ্ছে রাতকানা রোগ করে, রাতকানা, ঠিক আছে? ভিটামিন এ হচ্ছে রাতকানার জন্য দায়ী। ভিটামিন সি হচ্ছে স্কারভি, স্কারভি। এইবার চলে যায় ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু কি হচ্ছে? ভিটামিন ডি হচ্ছে রিকেট রোগ সারায়, রিকেট রোগ ঠিক করে। এইবার এই রিকেট রোগটা যদি দেখি, রিকেট রোগ কী হচ্ছে? হাড়গুলো বেঁকে যায়, হাড়গুলো বেঁকে যায় এরকম। তাহলে হাড়গুলো বেঁকে যাওয়া মানে কি? তাহলে আমাদের কী হচ্ছে? অস্থি ভঙ্গুর হয়ে যাওয়া। অস্থি নরম হলে পরে তো হাড়গুলো বেঁকে যাবে। তাহলে আমাদের এই ভিটামিন ডি হচ্ছে সঠিক উত্তর, যেটা আমাদের অস্থি ও দাঁত গঠনে সাহায্য করে। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। তারপরে কোশ্চেনে চলে যায়, পিউরিন গঠনকারী নাইট্রোজেনযুক্ত ক্ষারকগুলি হলো পিউরিন, অ্যাডিনিন থায়ামিন, অ্যাডিনিন গুয়ানিন, গুয়ানিন থায়ামিন এবং গুয়ানিন সাইটোসিন। তাহলে পিউরিন, দেখো ব্যাপারটা হচ্ছে নাইট্রোজেন বেস, ডিএনএর মধ্যে যদি উপস্থিত, ডিএনএ নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেস দু রকমের, এই নাইট্রোজেন বেস দু রকমের। ওয়ান ইজ পিউরিন, পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনকে যদি দেখি তাহলে পিউরিন হচ্ছে এ মানে অ্যাডিনিন, অ্যাডিনিন, আর টিতে হচ্ছে থায়ামিন, জিতে হচ্ছে গুয়ানিন, সিতে হচ্ছে সাইটোসিন, সাইটোসিন। তাহলে এখানে বলছে কি? পিউরিন গঠনকারী। তাহলে পিউরিন গঠন করছে কে? পিউরিন গঠন করছে যদি দেখি তাহলে পিউরিন, দেখো এখানে পিউরিন, এই পিউরিন গঠন করছে অ্যাডিনিন আর গুয়ানিন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অ্যাডিনিন গুয়ানিন, তার মানে বি নম্বরটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেনে চলে যায়, কোন কোষের অঙ্গাণু, কোন কোষ অঙ্গাণুর অপর নাম লিউকোকন্ডিয়া? কোন কোষ অঙ্গাণুর অপর নাম লিপোকন্ডিয়া, ঠিক আছে? তাহলে যদি দেখি লিউপোকন্ডিয়া কোন কোষে, এটা কিন্তু আমাদের ডিরেক্টলি একদম বই থেকে তুলে দিছে। সেটা হচ্ছে আমাদের গলগি বস্তুর অপর নাম হচ্ছে লিপোকন্ডিয়া, তার মানে সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা, গলগি বস্তুর অপর নাম হচ্ছে লিপোকন্ডিয়া। তারপরে চলে আসি, কোন অ্যামাইনো অ্যাসিড গ্লাইকোলিক পিত্ত লবণ গঠন করে? তাহলে কোন অ্যামাইনো অ্যাসিড গ্লাইকোলিক পিত্ত লবণ গঠন করে? এটাও আমাদের বই থেকে তুলে দিছে, একদম বইয়ের মধ্যে সেকেন্ড চ্যাপ্টার আছে। গ্লাইসিন থেকে গ্লাইকোলিক পিত্ত লবণ গঠন করে, তার মানে গ্লাইসিন থেকে গ্লাইকোলিক পিত্ত লবণ গঠন করে। তাহলে অপশন বি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর, অ্যান্সার হচ্ছে অপশন বি। তারপরে চলে যায়, শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? তাহলে যদি আমরা শর্করা দেখি, C6H12O6 গ্লুকোজ। তাহলে দেখো এখানে সিম্পলভাবে যদি দেখি আমরা, গ্লুকোজে হাইড্রোজেন আর কি চাইছে? অক্সিজেন। তাহলে হাইড্রোজেন এখানে কতগুলো আছে? হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 6টা। তাহলে হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত কত? তাহলে দেখো হাইড্রোজেন ইস টু অক্সিজেন ইকুয়াল টু 12:6, তার মানে 2:1, তাই তো? তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 2:1। তাহলে বি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর, বি নম্বরটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তারপরে চলে যায়, তারপরে কোশ্চেন চলে যায়, আরিয়ার বেশি পাওয়া যায় কোথায়? আরিয়ার পুরো নাম কি? আর ই আর,
আর এর পুরো নাম রাপ, ইতে হচ্ছে এন্ডোপ্লাজমিক, আর হচ্ছে রেটিকুলাম। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় পাওয়া যায়? তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবসময় মনে রাখবে অন্তঃক্ষরা গ্রন্থিতে বেশি পাওয়া যায়। অন্তঃক্ষরা গ্রন্থিতে বেশি পাওয়া যায়, কারণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি থাকে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে প্রোটিন থাকে। আর প্রোটিন কি করে? প্রোটিন বলছি, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কে থাকে? অমসৃণ কখন হয়? যখন রাইবোজোম লেগে থাকে। রাইবোজোম লেগে থাকে। এবার রাইবোজোম লেগে থাকলে পরে সেখানে কি হচ্ছে? প্রোটিন তৈরি করছে, প্রোটিন তৈরি করে। ক্লিয়ার? তারপরে চলে আসি, প্রতিটি কোষের আকৃতি কেমন হবে তা নির্ধারণ করে কে? তাহলে কোষের আকৃতি নির্ধারণ করে কে? কোষের আকৃতি নির্ধারণ করে কোষ গহ্বর, ইয়ার দ্বারা, অনুনালিকা দ্বারা, বা কোষ পর্দা দ্বারা। তাহলে কোষের আকৃতি নির্ভর করে অনুনালিকা দ্বারা। এটা কিন্তু মনে রাখবে, অনুনালিকা দ্বারা কোষের আকৃতি নির্ভর করে। যেন একটা কোষের মধ্যে অনুনালিকা কি মানে সাইটোপ্লাজমের মধ্যে থাকা সাইটোস্কেলিটন বলা হয় যেটাকে, সেটাই কিন্তু অনুনালিকা। তারপরে যদি চলে যায়, নিচে কোনটি অজৈব অ্যাসিড? অজৈব অ্যাসিড মানে কি? জৈব অ্যাসিড মানে যেটা জীবদেহ থেকে তৈরি। অজৈব অ্যাসিড মানে কি? যেটা কেমিক্যাল অ্যাসিড, এটা হচ্ছে অজৈব অ্যাসিড। তাহলে ম্যালিক অ্যাসিড আমরা জানি জৈব অ্যাসিড, এটা জৈব। তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিডও জৈব। তারপরে চলে আসি, তারপরে ল্যাকটিক অ্যাসিডের পরে কি আছে? আমাদের অ্যাসিটিক অ্যাসিডও জৈব। তাহলে আমাদের কেবলমাত্র বাকি থাকছে আমাদের বাকি থাকছে ফসফরিক অ্যাসিড। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা, ফসফরিক অ্যাসিড অ্যান্সার। তারপরে যদি চলে যায়, ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমের কঙ্কাল গঠনকারী অংশগুলো কী কী? তাহলে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমীয় কঙ্কাল মানে যেটা হচ্ছে সাইটোস্কেলেটন, সেটা গঠনকারী অংশগুলো কী কী? আমাদের 1 নম্বর হচ্ছে মাইক্রোটিউবুল, 2 নম্বর হচ্ছে মাইক্রোফিলামেন্ট। তাহলে উভয়ই হচ্ছে অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নম্বরটা। ঠিক আছে? সাইটোপ্লাজমীয় কঙ্কাল বলতে হচ্ছে সাইটোস্কেলিটন। ঠিক আছে? তারপরে চলে যায়, লাইসোজোম সৃষ্টিতে সহায়ক কোষাঙ্গাণু মানে কোন কোষাঙ্গাণু থেকে লাইসোজোম সৃষ্টি হয়? তাহলে লাইসোজোম সৃষ্টি হয়, এটা কিন্তু ডিরেক্টলি কোশ্চেনটা করা হয়েছে। গলগি বডি ফর্মেশন করে কি? লাইসোজোমকে গলগি বডি ফর্মেশন করে। আর লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী স্থলী। সুইসাইড ব্যাগ বলা হয়। ঠিক আছে? তারপরে কোশ্চেনে চলে যায়, যে কোষ ক্ষরণ কাজ করে তার সাইটোপ্লাজম বেশি সংখ্যায় বর্তমান থাকে। যে কোষ ক্ষরণ কাজ করে তার সাইটোপ্লাজমে বেশি সংখ্যায় থাকে কোন কোষাঙ্গাণুগুলো? তাহলে যদি ক্ষরণ কাজ করে তাহলে তার বেশি থাকে, সেটা হচ্ছে গলগি বডি। এবার গলজি বডি উদ্ভিদের ক্ষেত্রে গলজি বডিকে কী বলা হচ্ছে? ডিকটিওজোম বলা হচ্ছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে? তারপরে চলে যায়, লাইসোজোম সৃষ্টিকারী সহায়ক কোষাঙ্গাণুগুলো। একই বললাম, একই কোশ্চেন চলে এসছে, গলজি বডি। ঠিক আছে? তারপরে চলে যায়, ফুল ও ফলের হলুদ কমলা বর্ণের জন্য দায়ী কোন প্লাস্টিড? আচ্ছা, প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, 2 নম্বর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, থার্ড হচ্ছে লিউকোপ্লাস্ট। এইগুলো হচ্ছে প্লাস্টিড। এইবার চলে যায় এক এক করে এর ফাংশনগুলো দেখি। ক্লোরোপ্লাস্ট, এটা কি কালার হচ্ছে? ক্লোরোপ্লাস্ট যদি দেখি আমরা, ক্লোরোপ্লাস্ট হচ্ছে গ্রিন কালার। লিউকোপ্লাস্ট হচ্ছে কালারলেস। কোথায় পাওয়া যায়? লিফে পাওয়া যায়। লিউকোপ্লাস্ট হচ্ছে রুটে পাওয়া যায়। কি কাজ করে? এটা কাজ করে হচ্ছে ফটোসিনথেসিস। এটা কি কাজ করে? স্টোর করে। কি স্টোর করে? ফুড স্টোর করে। এবার চলে যায় ক্রোমোপ্লাস্ট হচ্ছে গ্রিন আর কালারলেস বাদে যে কালারগুলো হচ্ছে রেড। ঠিক আছে? তারপর হচ্ছে যদি বলা হয় অরেঞ্জ, ব্লু,
এই সমস্ত কালার ডেভেলপ করে ক্রোমোপ্লাস্ট। কোথায় থাকে? ফ্লাওয়ারে। আর কোথায় থাকে? ফ্রুটে। ফ্রুটে থাকে, ঠিক আছে। কি করে? কীট পতঙ্গদের অ্যাট্রাকশন করে, পলিনেশন করতে সাহায্য করে, পলিনেশন করতে সাহায্য করে। তাহলে ফুল ও ফলের হলুদাভ কমলা বর্ণের জন্য দায়ী। তাহলে কমলা বর্ণ বলেছে, তার মানে ক্রোমোপ্লাস্ট পড়বে। দেখো ক্রোমোপ্লাস্ট কোথায় আছে? ক্রোমোপ্লাস্ট। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। তারপরে চলে যাই, নিচে কোনটি একক পর্দাবৃত কোষাঙ্গাণু? তাহলে পর্দাবৃত কোষাঙ্গাণু তাহলে দু রকম আমরা বলছিলাম, একটা হচ্ছে কোষ অঙ্গাণুগুলোকে দুই ভাগে ভাগ করা ছিল। একটা হচ্ছে পর্দাবৃত আর হচ্ছে অপর্দাবৃত। পর্দাবৃতকে দুটো ভাগে ভাগ করা ছিল, একটা হচ্ছে একক পর্দাবৃত আর একটা হচ্ছে দ্বিপর্দাবৃত, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে? কোনটা একক পর্দাবৃত? তাহলে ফুলের তো দ্বিপর্দা আছে, পাতারও দ্বিপর্দা আছে। মূলের অগ্রভাগ আর কোনটি নয়, এটা তো নাই। তাহলে মূলের অগ্রভাগে একটা পর্দা আছে, মূলের অগ্রভাগে একটা পর্দা মানে একটা সিঙ্গেল লেয়ারের সেল আছে। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। তারপরে চলে যাই, মানব রক্তে উপস্থিত প্রধান শর্করাটা। তাহলে মানুষের রক্তে যে শর্করা থাকে সেটা কি? সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের গ্লুকোজ। সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা, গ্লুকোজ। মানুষের রক্তে গ্লুকোজ থাকে, আর সেই গ্লুকোজটা পরবর্তীকালে কিছু গ্লাইকোজেন রূপে সঞ্চয় করা হয়। গ্লুকোজটাকে কিসে কনভার্ট করা হয়? গ্লাইকোজেন রূপে। কোথায় জমা করা হয়? গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে স্টোর করা হয়। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে চলে যায়, কোষ পর্দার মাধ্যমে যে বিশেষ পদ্ধতিতে কোষ তরল পদার্থ গ্রহণ করে সেই পদ্ধতির নাম কি? তাহলে কোষ পর্দার মাধ্যমে যে তরল পদার্থ গ্রহণ করে, তাহলে দেখো ফ্যাগোসাইটোসিস পদ্ধতি যদি দেখি, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সলিড পার্টিকেলকে গ্রহণ করে কিন্তু, ঠিক আছে। তাহলে এন্ডোসাইটোসিসও যাচ্ছে না আমরা জানি, আর এমনিওসাইটোসিসও যাচ্ছে না, কেবলমাত্র আমাদের পিনোসাইটোসিস পড়ে আছে। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে যদি কোনো লিকুইডকে অ্যাবজর্ব করতে যায় তাহলে সেটা কিন্তু পিনোসাইটোসিস পদ্ধতিতেই করতে হবে। তারপরে যদি চলে যায় নেক্সট কোশ্চেন, সজীব বস্তু কোষ দ্বারা গঠিত, এটা কে বলেন? তাহলে এটা সায়েন্টিস্টদের নাম দেওয়া আছে। তাহলে সজীব বস্তু কোনো কোষ দ্বারা গঠিত, সেটা হচ্ছে ল্যামার্ক বলেন। আর স্লাইডেন এবং সোয়ান কি হচ্ছে? সেল থিওরি দেন। এটা কিন্তু সেল থিওরি প্রোভাইড করেন কিন্তু স্লাইডেন এবং সোয়ান। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। তারপরে চলে যাই, মানবদেহের যকৃৎ ও পেশিতে সঞ্চিত শর্করা। তাহলে একটু আগেই বললাম যে মানবদেহে যে গ্লুকোজ ছিল, গ্লুকোজটাকে স্টোর করতে গেলে পরে গ্লাইকোজেন বানাতে হয়, এবং গ্লাইকোজেনটা কিন্তু কোথায় স্টোর হয়? স্টোর হয় হচ্ছে লিভারে স্টোর হয়, ঠিক আছে। আর কোথায়? মাসেলসে স্টোর হয়। তাহলে কোনটা আমাদের স্টোরেজ ফরম্যাট? গ্লাইকোজেন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি নম্বরটা, গ্লাইকোজেন। তারপরে চলে আসি, প্লাজমোডেজমাটা গঠনকারী প্রধান বস্তু হলো। প্লাজমোডেজমাটা কে গঠন করে? তাহলে প্লাজমোডেজমাটা যদি আমরা দেখি, প্লাজমোডেজমাটা কি? প্লাজমোডেজমাটা হচ্ছে এরকম কোষের মাঝখানে এটা দুটো কোষ, উদ্ভিদ কোষ ধরে নিলাম, এই কোষের মাঝখানে এখান দিয়ে যাতায়াত করার জন্য একটা রাস্তা থাকে। যদি এই রাস্তাটা আমি এইভাবে যদি দেখাই কালারিং দিয়ে, তাহলে এরকম রাস্তা থাকে, যেটা বলা হয় প্লাজমোডেজমাটা কানেকশন, ঠিক আছে। এটা কিন্তু ডেসমো টিউবুল দিয়ে তৈরি হয়, তাহলে সঠিক উত্তর সি নম্বরটা। তারপরে চলে যায়, রক্তের প্রথম বিনের স্বাভাবিক পরিমাণ বজায় রাখে কে? তাহলে রক্ত তঞ্চনে সাহায্য করে কে? আমাদের এটা জানতে হবে। তাহলে প্রথম বিন কি হচ্ছে? ব্লাড ক্লটিং করতে সাহায্য করে, ব্লাড জমাট বাঁধাতে সাহায্য করে, জমাট বাঁধতে হেল্প করে, তাই তো। তাহলে কোন রক্তকণিকা জমাট বাঁধতে হেল্প করে? দেখো ভিটামিন সি হচ্ছে স্কারভি, ভিটামিন ডি হচ্ছে রিকেট,
ভিটামিন বি তো কখনো রক্তের সাথে লিঙ্ক না, তাহলে ভিটামিন কে যেটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ব্লাড ক্লটিং করে, তার মানে অপশন এ নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে কোশ্চেনে চলে যায়, প্রশমিত ফ্যাট হলো, প্রশমিত ফ্যাট কোনটা? যদি আমাদের প্রশমিত ফ্যাটের কথা বলা হয় তাহলে প্রশমিত ফ্যাট কোনটা? আমাদের ট্রাইগ্লিসারাইড, এটা কিন্তু প্রশমিত ফ্যাট, ঠিক আছে, এটা তাহলে সঠিক উত্তর সি নম্বরটা। এটা কিন্তু বইয়ের থেকে একদম ডিরেক্টলি কোশ্চেন, বোঝানোর কিছু নয়। তারপরে কোন ভিটামিনকে অ্যান্টি জেরপ্থ্যালিন ভিটামিন বলা হয়? ভিটামিন সি কে রিকেট বলা হচ্ছে, রিকেট রোগ প্রতিরোধ করে, তাহলে অ্যান্টি রিকেট সরি ভিটামিন সি হচ্ছে স্কারভি রোগ সারায়, তাই তো? ভিটামিন সি হচ্ছে স্কারভি রোগ সারায়, স্কারভি। ভিটামিনকে রক্ত তঞ্চনে সাহায্য করে, রক্ত ক্লটিংয়ে হেল্প করে। আর ভিটামিন এ হচ্ছে রাত কানা রোগ ঠিক করে, ঠিক আছে। আর ভিটামিন ডি হচ্ছে রিকেট রোগ ঠিক করে, এই ভিটামিন এ রাত কানা রোগ ঠিক করে, তার মানে এইটা হচ্ছে অ্যান্টি জেরপ্থ্যালিন হিসাবে কাজ করছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা, ঠিক আছে, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। তারপরে চলে যায় এনার্জি কারেন্সি, শক্তি মুদ্রা। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? তাহলে আমরা জানি কি এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়, এটা ডিরেক্টলি কোশ্চেন করা হয়েছে ডিরেক্টলি বই থেকে। তারপরে চলে আসি, কোষের শক্তিঘর কাকে বলা হয়? রাইবোজোমকে প্রোটিন তৈরি কারখানা বলা হয়, প্রোটিন সিনথেসিস করে বলে, রাইবোজোমকে প্রোটিন তৈরি কারখানা বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়, লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়, আর গলগি বস্তুকে ভাড়ার ঘর বলা হয়, তাহলে আমাদের কি হচ্ছে কোষের শক্তিঘর, তাহলে কোষের শক্তিঘর কি? মাইটোকন্ড্রিয়া, তার মানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে কোশ্চেনে চলে যায়, থাইলাকয়েড যে কোষ অঙ্গাণু থাকে, থাইলাকয়েড যদি আমরা দেখি তাহলে থাইলাকয়েড কোথায় থাকে? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা যদি ক্লোরোপ্লাস্টে দেখি, ক্লোরোপ্লাস্ট দ্বিপর্দা বেষ্টিত, এরকম দ্বিপর্দা বেষ্টিত। এবার এই ক্লোরোপ্লাস্টের মধ্যে যদি দেখি আমাদের এরকম থাইলাকয়েডগুলো আছে, এক একটা হচ্ছে থাইলাকয়েড। এবার অনেকগুলো থাইলাকয়েড মিলে এরকম বান্ডিল তৈরি করে, যেটাকে বলা হয় গ্রানা, আর এটা হচ্ছে থাইলাকয়েড। তাহলে থাইলাকয়েড কোথায় আছে? ক্লোরোপ্লাস্টে থাইলাকয়েড আছে, ক্লিয়ার? এরকম থাইলাকয়েডগুলো আছে, আর এটার সাথে কানেক্ট করার জন্য স্টোমা ল্যামেলি আছে, ক্লিয়ার? তারপর চলে আসি, অস্থি ও দাঁত গঠনে সাহায্যকারী ভিটামিন, সেম কোশ্চিন পড়ে গেছে, ভিটামিন ডি হচ্ছে অস্থি ও দাঁত গঠনে সাহায্য করে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সি নম্বরটা। তারপরে চলে যায়, আরএনএতে উপস্থিত নাইট্রোজেনযুক্ত ক্ষারকের ডিএনএতে থাকে না, তাহলে আরএনএতে থাকে, ডিএনএতে থাকে না, তাহলে ডিএনএতে কী কী থাকে? ডিএনএতে থাকে এ, টি, জি, সি। আর আরএনএতে যদি দেখি, আরএনএতে কে থাকে? এ থাকে, এর পরিবর্তে ইউ থাকে, জি থাকে, সি থাকে, এগুলো। তাহলে কে থাকছে না? দেন দেখো, আরএনএতে উপস্থিত যে N2 নাইট্রোজেনযুক্ত ক্ষার ডিএনএতে থাকে না, তাহলে আরএনএতে ইউরাসিল থাকছে কিন্তু ডিএনএতে কিন্তু সেটা থাকছে না, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, বলো তাড়াতাড়ি কুইকলি, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইউরাসিল, তাহলে অপশন বি নম্বরটা আমাদের অ্যান্সার। তারপরে চলে যায়, নিচে কোন জোড়াটি সঠিক নয় কিন্তু কোশ্চেনটা দেখবে ভালো করে, দেখো, অ্যান্টি হেমারেজেনিক ভিটামিন হচ্ছে কে? তার মানে ব্লাড ক্লটিংয়ে হেল্প করছে, ব্লাড ক্লটিং। নেক্সট চলে যায় অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিনকে ভিটামিন এ, এটাও সঠিক। তারপর চলে আসি, অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন এ মানে বন্ধ্যাত্ব প্রতিরোধ করে ভিটামিন ই, তার মানে এটাও সঠিক উত্তর। তার মানে অ্যান্টি রিকেটিক ভিটামিন কি বলছে? অ্যান্টি রিকেটিক ভিটামিনকে, রিকেটিক ভিটামিন ডি হওয়ার কথা ছিল কিন্তু এখানে সি দিয়েছে, তার মানে এইটাই ভুল, তাহলে আমাদের সঠিক উত্তর সি, অ্যান্টি রিকেটিক ভিটামিন হবে ভিটামিন ডি। তারপরে কোশ্চেনে চলে যায়,
প্রোটিন সংশ্লেষ যান্ত্রিক দৃঢ়তা এবং উৎসেচক পরিবহনের সাথে যুক্ত কোন কোষাঙ্গাণু? তাহলে কোন কোষাঙ্গাণু প্রোটিন সংশ্লেষের সাথে যুক্ত, প্রোটিন সংশ্লেষ করে, তারপরে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, উৎসেচক পরিবহন করে এবং কোন কোষাঙ্গাণু? তাহলে কোষ পর্দাতনা, মাইটোকন্ড্রিয়ার শক্তি তৈরি করে ডিকটিওজোমোনা, তার মানে ER এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু রকমের, RER আর একটা হচ্ছে SER। এইটা হচ্ছে লিপিড তৈরি করে, আর RER হচ্ছে প্রোটিন তৈরি করে। সেই জন্যই বলছে প্রোটিন এবং উৎসেচক পরিবহন করে এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। তারপরে কোশ্চিন, নিচে কোনটি অজৈব অ্যাসিড? তাহলে আবার ডবল কোশ্চেন পড়ে গেছে। তাহলে অজৈব অ্যাসিড মানে কোনটা? তাহলে আমাদের এই ফসফরিক অ্যাসিড হচ্ছে অজৈব অ্যাসিড। তাহলে অপশন বি নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে চলে যায় 40 নম্বর কোশ্চেন, কোষ প্রাচীর গঠনকারী ফেনল সমৃদ্ধ যৌগটি, মানে যে যৌগের মধ্যে ফেনল থাকছে সেটা কি? তাহলে সবকটি হবে না, সুবেরিন হবে না, কিউটিন হবে না, তাহলে লিগনিনের মধ্যে কিন্তু ফেনল থাকছে। ফেনল সমৃদ্ধ যৌগটি হচ্ছে লিগনিন। ঠিক আছে, তাহলে 40টা কোশ্চেন সলভ হয়ে গেল। তাহলে আশা করছি এই ক্লাসটা সবারই ভালো লেগেছে এবং আজকে আমরা টোটাল সেকেন্ড চ্যাপ্টার থেকে 40টা কোশ্চেন সলভ করলাম। এর পরের দিন আমাদের কি করব? এর পরের দিন আমাদের কিন্তু থার্ড চ্যাপ্টার নেব, ক্লাস 9-এর থার্ড চ্যাপ্টার নেব। থার্ড চ্যাপ্টার নিয়ে সেখানেও এই 40টা কোশ্চেন সলভ করব। ঠিক আছে, এইভাবে করে আমরা কিন্তু ক্লাস 9-10 এবং দুটো বুকসেরই প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করব এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 40-35 এরকমভাবে কোশ্চেন থাকবে। আর সেই কোশ্চেনগুলো মোটামুটি নেক্সট তোমাদের জিএনএম এর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ক্লাসটা ভালো থাকলে অবশ্যই লাইক করবে এবং যদি কোথাও প্রবলেম থাকে তাহলে কমেন্টও অবশ্যই জানাবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবে, যাদের এই ক্লাসটা দরকার আছে তাদের মধ্যে শেয়ার করবে। আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে তোমরা নেক্সট ক্লাসগুলো পেয়ে যাও। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ এবং গুড নাইট।